শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে, এএফপিকে প্রধান উপদেষ্টা জানান। এরপর জানাবো ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ। এরপর জানাবো জয় বাংলা স্লোগান দিয়ে যা বললেন সাবেক এমপি সোলাইমান। সর্বশেষ জানাবো শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানদের উদ্যোগ, হাসিনা ও তাপসদের বিরুদ্ধে আইসিটিতে মামলার প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপিকে কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। এই সম্মেলনের ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন ক্ষুদ্র ঋণের এই পথিকৃৎ। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুততম হবে। তবে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। প্রধান উপদেষ্টা, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। ডক্টর ইউনূস আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশের দ্রুততম ঐক্যবদ্ধ দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হয়। প্রথমে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে লাখো মানুষ প্রতিবাদ বিক্ষোভে নামেন। পরে তা শেখ হাসিনার 15 বছরের কঠোর শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী গণ আন্দোলনের রূপ নেয়। গত 5 আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর আগে 700 জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকে পুলিশের নৃশংস দমন পীড়নে প্রাণ হারান। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে তার রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যার বিষয়টি আছে। ডক্টর ইউনূস বলেন, যে কোনো সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকবে। আমরাও উদ্বিগ্ন। ডক্টর ইউনূস বলেন, আশা করছি আমরা এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি পাব। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, বিপ্লবের পর মাত্র 3 মাস পেরিয়েছে। প্রায় 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ। দেশটি আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি প্রায় 85 কোটি মার্কিন ডলার অপরিশোধিত বিল পরিশোধের দাবিতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে। ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ। দিল্লিতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দেওয়া ভালোভাবে দেখছে না অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 14 নভেম্বর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক রহসান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন, তা ভালোভাবে দেখছে না ঢাকা। এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে। এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়। তৌফিক হাসান বলেন, শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমকে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে। ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন বিষয়টি তারা দেখবেন। বিগত আওয়ামী লীগ সরকারের কতজন ভারতে অবস্থান করছেন সে সংখ্যা এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলেও জানান তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন স্থানে শতাধিক হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা ও গুমের অভিযোগ এসেছে। তবে অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। দেশ ছাড়ার পর শেখ হাসিনা এখনও কোনো বিদেশি বা দেশি গণমাধ্যমের সামনে আসেনি। তবে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার ঘটনাও ঘটেছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনা সহ বিদেশে পলাতক গণহত্যার আসামিদের ফেরাতে শিগগিরই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হবে। এরই মধ্যে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলামকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানার মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদ আদালতে এই আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তখন তিনি জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনা আবার আসবে বলে এ মন্তব্য করেছেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের তার 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তার আইনজীবীর রিমান্ড বাতিল ও জামিনের চেয়ে আবেদন করা হয়। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, গত 5 আগস্ট চলাকালে সকালে চানখারপুর মোড়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোহাম্মদ রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে 2:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত 23 সেপ্টেম্বর নিহতের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা করেন। হাসিনা ও তাপসদের বিরুদ্ধে আইসিটিতে মামলার প্রস্তুতি। বনানী সামরিক কবরস্থলে লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজমের কবর ছুঁয়ে স্ত্রী মুনমুন আক্তারের হাহাকারে পাশে ছিলেন জিসান। 2010 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা ওই বর্বরোচিত ঘটনায় মদদাতা বা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করতে যাচ্ছেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেজর জেনারেল তারিক রহমান সিদ্দিকী, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হতে পারে। অভিযুক্তের তালিকায় থাকতে পারেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদ সহ কয়েকজন সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা। হাসিনা ও তাপসদের বিরুদ্ধে আইসিটিতে মামলার প্রস্তুতি। শহীদদের সন্তানরা মনে করছেন, পিলখানা হত্যাকাণ্ডে বিদেশি পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের অসৎ কিছু কর্মকর্তার যোগসাজশ ছিল। এ বিষয়ে কিছু তথ্য প্রমাণও তারা সংগ্রহ করেছেন। আইসিটি তদন্তে তা আরও স্পষ্ট হবে এবং এ আদালতে দ্রুত বিচার নিশ্চিত হবে। এছাড়া পিলখানায় সেই সময় শুধু সেনা কর্মকর্তাদের হত্যা নয়, তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়। প্রথমে মেজর জেনারেল শাকিল আহমেদের পরিবারের ওপর, পরে সেনা অভিযান হবে না। এই খবর প্রচারিত হলে অন্য শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের ওপরও নির্যাতন চালানো হয়। সেই নির্যাতনের কথাও ভুক্তভোগী পরিবারগুলো স্মরণে রেখেছে। সর্বশেষ উদ্যোগ বিষয়ে শহীদ কর্নেল কুদরত ইলাহি রহমানের একমাত্র পুত্র সাকিব রহমান গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করার প্রস্তুতি নিয়েছি। পিলখানা হত্যাকাণ্ডে যেসব বিডিআর সদস্য সরাসরি জড়িত ছিলেন তাদের দীর্ঘদিন কারাগারে, অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অনেকে এরই মধ্যে মারা গেছেন। আমরা চাই তাদের বাইরে শেখ হাসিনা, তাপস, নানক, শেখ সেলিম সহ যেসব রাজনীতিবিদ এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর মধ্যে থেকে যারা পরিকল্পনাকারীদের আড়াল করতে চেয়েছেন, তদন্ত ভিন্ন খাতে নিতে চেয়েছেন বা পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।